আমরা এমনি এসেছি সবার সঙ্গে দেখা করতে। উদ্দেশ্য একটাই, আজ একটি বিশেষ তিথি, বিশ্ব পরিবেশ দিবস। 1972 সাল থেকে ইউএনও, ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ এই দিনটিকে পালন করে আসছে। তো বিশ্বে এরকম অনেকগুলি দিন তিথি আমরা পালন করি। আমাদের দেশেও আগে এরকম পদ্ধতি ছিল। এখন আধুনিক বিশ্বেতে যে ধরনের সমস্যাগুলো আসছে সেগুলো সমাধান করার জন্য বিভিন্ন দেশ বা বিশ্বের বিভিন্ন সংস্থা এই ধরনের কিছু কিছু আয়োজন বা বিশেষ তিথি তারা ঘোষণা করেছেন। উদ্দেশ্য একটাই, মানুষকে এই ব্যাপারে সচেতন করা। পরিবেশ মানে বুঝতেই পারছেন, বিভিন্নভাবে আমরা বলি পরিবেশ বলতে। এগো তোমাদের পরিবেশ কিরকম ওখানকার? পরিবেশ মানে ব্যবসার ব্যাপার থাকে, ঠিক কিনা? রাজনৈতিক পরিবেশ কিরকম থাকে, বাকি সমাজে কিরকম পরিবেশ চলছে, আর প্রাকৃতিক পরিবেশ, বৃষ্টি বাদলা হলো কিনা, চাষবাস কিরকম হলো, তা আমরা তো ওটাকে পরিবেশ বুঝি। পরিবেশ মানে আমরা চোখের সামনে যা দেখছি এটাই পরিবেশ, যেটা আমাদের জীবনে একদম ওতপ্রোত জড়িয়ে আছে। যেমন পরিবার মানে বাবা মা বা স্ত্রী সন্তান, বাড়ির গৃহপালিত পশু, এগুলো ঠিক সেরকম প্রকৃতির মধ্যে যা যা দেখছি, গাছপালা, জন্তু জানোয়ার, যা কিছু দেখছি, এটা আমাদের পরিবেশ। আর এই পরিবেশ যদি সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, সুস্থ থাকে, আমরাও সুস্থ থাকবো। পরিবেশ ঠিক নাই, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। এবারে এই পরিবেশ দিবসে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্লাস্টিক বর্জন। এমন কোন জিনিস নাই যেখানে প্লাস্টিক নাই। আবিষ্কার করেছে বিশেষ প্রয়োজনে, কিন্তু তার অপব্যবহার হচ্ছে। এখন দেখা যাচ্ছে প্লাস্টিকটাই সবচেয়ে দূষণ ছড়ায় আর সবচেয়ে ক্ষতিকারক শরীরের পক্ষে। অনেক সময় আমরা চশমা পরে আছি, এর গ্লাসও থাকে, কোথাও ফাইবার, কোথাও প্লাস্টিকের, সহজ ব্যবহারের জন্য, মুখোশ ইত্যাদি। বাড়ি থেকে আমরা বাইরে থেকে বাজার করে নিয়ে আসছি যে পলিথিন, পেপার, প্লাস্টিক, তার অনেক ধরন আছে। সরকার কিছু আইন করেছে, কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছে। একটা মাপের নিচে পাতলা যে প্লাস্টিক হয় না, যেগুলো সাধারণত বাজারে ব্যবহার হয়, সেগুলো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। কারণ এগুলো আমরা আনলাম, সবজি নিলাম, ওটা ফেলে দিলাম, ওটা গিয়ে ড্রেনে পড়ে যায়, ড্রেনে জমা হয়ে গেল। এই যে বৃষ্টি হয়েছে সেদিন, এক সপ্তাহ আগে বৃষ্টি আসেনি, কিন্তু তাতে এত জল জমেছে বহু জায়গায়। আমাদের এখানে গ্রাম তো, আশেপাশে খাল বিল আছে, চলে যায়। হুগলির লোকেরা গিয়ে হাইওয়ে জাম করে দিয়েছে। আরো কোথায় কোথায় এত জল, খাটের উপরে বসে আছে। খালি এখানে না, অন্য রাজ্যেও শুরু হয়ে গেছে। কারণ সারা বছর ধরে ময়লা ফেলে ফেলে আমরা ড্রেনগুলোকে জাম করে দিয়েছি। হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, এবার পুরসভা কোথায় গেল, পঞ্চায়েত কোথায় গেল, বা চিৎকার শুরু হয়ে গেল। ভাই, এক বছর তো আমরা ছিলাম, আমাদের বাড়ির সামনে ড্রেন যদি জাম হয়ে যায়, কে আসবে? নিশ্চয়ই তাদের দায়িত্ব আছে, কিন্তু আমাদের কি দায়িত্ব নেই? আমি তো সারা বছর এখানেই থাকি। ড্রেন যদি অপরিষ্কার হয়, নোংরা হয়, প্লাস্টিক জমা হয়, জল তো আটকাবে, আমার বাড়িতে আগে ঢুকবে। আরে প্লাস্টিক এমন জিনিস, আপনি আম বাজার থেকে নিয়ে যান পলিথিনে করে, দুদিন রেখে দিন, কাঁচা আমটাই পচে যাবে। তার সংস্পর্শে যা আসবে, কোনো খাবার জিনিস, তৈরি করা খাবার, প্লাস্টিকে নেবেন না। আমি দেখি যে রাস্তার ধারে কাজ করছেন অনেকে, কি করবে? গরম ঘুগনি, হাতে একটা রুটি, আর হাত প্লাস্টিকের মধ্যে গরম ঘুগনি নিয়ে যাচ্ছে। চা, গরম চা প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে, হয়তো আপনারাও দেখেছেন। প্লাস্টিকের বোতলে করে চা নিয়ে যাচ্ছে, বোতলটা গরমে তুবড়ে গেছে এরকম, কারণ গরম পেলে ওটা কুচকে যায়। এই গরম জিনিস ওই প্লাস্টিকে এলে ওটা বিষাক্ত হয়ে যায়। সেই জন্য কাঁচা জিনিস আনাজ নিয়ে গেলে ঠিক আছে। এখন তো বাজারেও সরকার নিষিদ্ধ করেছে, ফাইন করে, কিন্তু করে না কেন? 500 টাকা ফাইন, যে কিনবে, যে প্লাস্টিক নেবে, যে প্লাস্টিক দেবে। কারণ কি? আমাদের জন্য এটা সরকার আইন করেছে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো থাকে। এবং অনেক দেখা যাচ্ছে যে ক্যান্সার বাড়ছে এত, তাতেও প্লাস্টিকের বিরাট বড় যোগদান আছে। ছোট ছোট কণা প্লাস্টিকের এই খাবারের সঙ্গে মিশে যাচ্ছে, যেটা আমাদের শরীরে যাচ্ছে। আর এই প্লাস্টিক এমন জিনিস, 100 বছর জলের জমিতে পড়ে থাকলেও মাটিতে মিশবে না, ঠিক না? প্লাস্টিকের কাপ চায়ের জন্য, প্লাস্টিকের জলের গ্লাস, পলিথিন ব্যাগ, এরকম বহু জিনিস ব্যবহার করি, সব জিনিসে প্লাস্টিক আছে। যেগুলো খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত নয় সেগুলো তো ঠিক আছে,
গাড়ি ব্যবহার করছি, মেশিন ব্যবহার করছি, তার মধ্যে প্লাস্টিক থাকে, খাপ থাকে। বাড়িতে খাওয়ার জলের বোতল সব প্রায় প্লাস্টিক। দোকানে জল আনতে যান আপনি, আজকাল কেনা জল ছাড়া কেউ খায় না। গ্রামের দিকে শুরু হয়ে গেছে 10 টাকা 20 টাকা 1 লিটার জল। সে জলটা আদৌ আমরা ভাবি যে এটা পরিষ্কৃত জল বোধহয় ক্রিস্টালাইজ করা হয়েছে, আসলে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই জলগুলো ওই পরীক্ষায় পাস করে না, যে জন্য আমরা কিনছি এত টাকা দিয়ে। তো সেই জন্য উপায় থাকে না, কোথায় নিয়ে যাবো? 1 লিটার বা 2 লিটার জল বোতল নিলাম, কি করে নেবো? বাইরে গেছি, ওটা রাখলাম, খেতে খেতে যাচ্ছি। যত বেশি দিন ওই বোতলে জল থাকবে তত বিষাক্ত হবে। হ্যাঁ, আমরা কি করি অনেক সময়, ঘড়াতে জল আছে বা ওই ডিস্টেম্পার যে আছে তার মধ্যে জল আছে, বোতলে করে নিলাম, খেয়ে নিলাম, উপায় থাকে না। এখন তো সবার ব্যাগে জলের বোতল, এখন তাও নিয়ে যায় না। যা তো একটা বোতল নিলাম, যে জলটা 2 টাকা খরচা হয় সেটা 20 টাকায় আমরা কিনি। কেন? শর্টকাট, যেখানে কে নিয়ে যাবে। আমার মনে আছে আমি আগে যখন RSS এর কাজ করতাম, ঘুরতাম, ব্যাগে একটা ছোট বোতল থাকতো, সেখানে ডিস্টিল ওয়াটার থাকতো না। ট্রেনে স্টেশনে গেলাম, ওই স্টেশন থেকে জল ভরে নিলাম, ওটাই থাকতো, আধা লিটার জল, কাজ চলে যেত। এখন তো সব সিল্ড বোতল চাই, কিন্তু মোটেই শুদ্ধ নাই। বেশিরভাগ বোতলের জল শুদ্ধ নয়। স্থানীয় যেখান থেকে ভরে দিচ্ছে উনি জল নিয়ে আসে বা ফিল্টারে রেখে দিচ্ছে, ভরে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, যাই হোক। এখন সরকার ব্যবস্থা করেছে মেশিনে করে, গ্রামের দিকেও ওই জল তৈরি হচ্ছে, মেশিন লাগে বিক্রি হচ্ছে। কতটা শুদ্ধ আছে সন্দেহ আছে, সেই জন্য এটা সাবধান থাকা উচিত। কিন্তু প্লাস্টিকই সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের পরিবেশে। যত সম্ভব প্লাস্টিক কম ব্যবহার করা উচিত। অনেক জায়গায় ব্যবহার করি আমরা, কিন্তু যেটা আমি বললাম, খাবার দাবার জিনিসের সঙ্গে বা বাচ্চাদের জন্য প্লাস্টিকের বোতলে জল পাঠাবেন না, ক্ষতিকারক। বা কোনো খাবার, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের প্লেট একদম ইউজ করবেন না। আজকাল কাজের বাড়ি, বিয়ে থা, অন্নপ্রাশন হলে তাই নিয়ে হয়তো কিনে, এখন পাতা পাওয়া যায়, শাল পাতা পাওয়া যায়, এখন নারকেল, সুপারি, বিভিন্ন পাতা থেকেও প্লাস্টিকের খালি পাতা বা বাটি তৈরি হচ্ছে। এই যে বড় বড় গাছ এখানে আছে, বয়রা গাছ আছে, বড় বড় পাতা, সেখান থেকেও তৈরি হয়। আপনারা এখানে তো জানেন, নদিয়ার লোক, যেখানে যত নয়নজলি আছে সেখানে আগে পদ্ম গাছ থাকতো, পদ্ম পাতায় খাওয়া দাওয়া হতো। বিয়ে থা, অন্নপ্রাশনে কি হতো কিনা, এবং পদ্ম পাতা নিয়ে আসতো, তাতে যখন গরম ভাত দিত তার একটা সুন্দর গন্ধ আসতো, খেতাম কিনা আমরা। যেমন কলা পাতায় খেতাম, এখন তো কলা গাছ বিশেষ নাই, পদ্ম গাছ সেটা একটা আভিজাত্য ছিল, পদ্ম পাতায় খেতে, কিন্তু এগুলো উঠে যাচ্ছে। এর জন্য আমরা হয়তো খুব শর্টকাট হয়ে যাচ্ছে, যে নিয়ে এলাম, এই নিয়ে আয় 200 পাতা নিয়ে আয়, প্লাস্টিকের প্লেট নিয়ে এলো, তার মধ্যে আমরা খাপ খাপ করা আছে, সব সুবিধা আছে, তরকারি ডাল রাখা আছে, দারুণ জিনিস, কিন্তু বিষ খাচ্ছি আমরা। কিছুতেই তার মধ্যে গরম জিনিস খাওয়া উচিত নয়। এবং প্লাস্টিক, পলিথিন ব্যাগ নিয়ে আসছি আমরা, আপনি জামা কাপড় কিনে নিয়ে আসুন, সেটাও প্লাস্টিকের মধ্যেই আছে, ঠিক আছে, সুন্দর লাগে দেখতে, নোংরা হয় না, কিন্তু সেই প্লাস্টিকটা ফেলছেন কোথায়? আপনি বাইরে ফেলে দিলেন বা ঘরের ডাম্পে ফেললেন, সেটা এখানে ফেলে দিল, ড্রেনে চলে গেল, মাটির মধ্যে চলে গেল, মাটিকে বিষাক্ত করছে, গাছপালা বিষাক্ত হচ্ছে। তো এই জন্য প্লাস্টিকটাকে বিসর্জন করা, বর্জন করা আমাদের চেষ্টা করতে হবে। আপনি যথাসম্ভব প্লাস্টিক ব্যবহার করবেন না। আপনি কোথাও গেছেন, বাজার পেলেন, চলো সবজি নিয়ে যাই, একটু মাছ নিয়ে যাই, কি করবেন? ও দোকানদারও প্লাস্টিক রেখেছে, ফট করে দিয়ে দিল, 10 পয়সা খরচা হয় একটা প্লাস্টিকে, তারও খরচা বেশি হয় না, আপনি নিয়ে চলে যাবেন সুবিধার জন্য। যদি নিতেই হয়, আমি তো বলবো সেটাও অ্যাভয়েড করুন, নেবেন না। যদি নিতেই হয়, সে প্লাস্টিকটা যাতে ঠিক জায়গায় ফেলা হয় চেষ্টা করেন। আপনি যদি উত্তরাখণ্ডে যান, হিমাচল প্রদেশে যান, ওইসব রাজ্যগুলো পুরোপুরি প্লাস্টিক ব্যবহার একদম নিষিদ্ধ করে দিয়েছে। আপনি যদি নিয়েও যান, আপনি হয়তো একটা ব্রেড বার করলেন, খেলেন, প্লাস্টিকটা ব্যাগে রাখতে হবে, ফেলেছেন তো আপনাকে ফাইন করবে। কারণ পাহাড়ে দেখা যাচ্ছে সমস্ত রাস্তা, ড্রেন জাম হয়ে যাচ্ছে, জল উপচে পড়ছে, বন্যা হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা বহু ঘটেছে। সেই জন্য তারা একদম নিষিদ্ধ করে দিয়েছে, যে দোকানদার রাখবে তাকে ফাইন করবে, যে নিয়ে যাবে তাতে করে খাবে তাকে ফাইন করবে, কড়াকড়ি করতে হবে। সেই জন্য দেখুন, যতই আইন থাক, আইন খুব কড়া করা আছে, মানুষ খুন হচ্ছে না, চুরি হচ্ছে না, হচ্ছে। আমরা যদি ঠিক করি ব্যবহার করব না, প্রথম তো আমার নিজের স্বাস্থ্যের জন্য আমি প্লাস্টিক ব্যবহার করবো। আজকাল মাটির সুন্দর বোতল বেরিয়েছে, আমাকে তো 2 বোতল দিয়েছে, একটা কাঁচের বোতল দিয়েছে, বাড়িতে জল রাখাচ্ছে। যারা নতুন কিছু বানায় আমাদেরকে দিয়ে দেয়, লোকে দেখে, যেটা প্রচার হলো। বাড়িতে আমাদের মাটির বোতল, তাতে আবার মাথায় ছিপি লাগানো আছে। আপনিও কিনতে পারেন, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটারের বড় বোতল পাওয়া যায়।
তাতে জল ঠান্ডা হয়, সুস্বাদু হয়, খেলে আপনি বুঝতে পারবেন। তো প্লাস্টিকের মধ্যে না রেখে ওটা একটু সাবধানে ইউজ করতে হবে। কাঁচের বোতলের মধ্যে ভেঙে যেতে পারে, এই যা, কিন্তু খুব সুন্দর। আমাদের স্বাস্থ্য রীতিতে বলে এই গরমের সময়ে মাটির পাত্রেতে জল খেতে হয়। সব বাড়িতে কলসি থাকতো আজকাল, এখনো কেউ কেউ কলসি কিনে রেখেছেন, তাতে আবার ট্যাপ লাগানো থাকে, তাতে জল ঢালুন এক বালতি, ঠান্ডা হবে, সেটা বার করে গ্লাসে করে খান। তো এই গরমের সময় মাটির পাত্রে খাওয়া উচিত, আর ঠান্ডার সময় ধাতুর পাত্রে খাওয়া উচিত। আজকাল রেডিমেড তামার বোতল পাওয়া যায়, কিংবা স্টিলের বোতল, তার ভেতরটা তামার কোটিং করা আছে, আপনি দোকানে চাইলে দিয়ে দেবেন, ওতে করে জল রাখুন। বিশেষ করে ঠান্ডার সময় ওটা খেলে শরীর গরম থাকে। তো শীতের সময় মাটির জিনিস, গরমের সময় মাটির জিনিস, আর ঠান্ডার সময় ধাতুর জিনিস ব্যবহার করা শরীরের পক্ষে ভালো। আগে বাড়িতে আমরা কাঁসা পেতলের থালায় খেতাম, কে ধোয়াধুয়ি করবে, এত ভারী, কে আর ভালো না, স্টিলের থালায় খেতাম। স্টিলের মানে লোহার বাসনে খাওয়াটা বারণ শরীরের পক্ষে। হ্যাঁ, রাজা সোনার রূপে খেত, সোনার উপর দরকার নেই, আপনি কাঁসা পিতলে তো খেতে পারেন, শঙ্কর ধাতু, সেটা শরীরের পক্ষে ভালো। তো সেই জন্য এগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের সম্বন্ধে আমরা যে সচেতনতা আমাদের দেশের পরম্পরা ছিল, সেগুলো আমরা জানলেও মানি না। তাড়াতাড়ি করা ছাড়া তো এই কাঁসার পেতলের মাঝে মধ্যে মাজতে হবে, চকচক করা চাই, নাহলে রাস্ট হয়ে গেছে, এই জন্য অ্যাভয়েড করি। একটু সাবান দিলাম, স্টিলের থালা চকচক করছে, এখন চীনা মাটির আর কি সব এসে গেছে। কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তাহলে এগুলো একটু মানতে হবে, আর বাড়িতে শুরু করতে হবে, বাচ্চাদের শেখাতে হবে। কারণ দেখুন, আমাদের আজকে কারো খাওয়ার অভাব নেই, আমি তো বলছি, একটু অভাব থাকলেও সরকার চাল ডাল দিচ্ছে, কেউ না খেয়ে মরছে না। কিন্তু তাহলে এত বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে না। আপনি যান নিউ টাউন, কলকাতা, সল্টলেক, বড় বড় বাড়ির সঙ্গে সুন্দর সুন্দর হসপিটাল, মনে হচ্ছে এখানে মরলেও শান্তি, এত সুন্দর হসপিটাল, মরতে হয় এখানেই মরবো। মরার আগে তো আপনার টাকা পয়সা, আপনার ছেলে পুলের টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। 10 লাখ 20 লাখ খরচা করুন, তারপরে আপনি মরুন, পরিবারও শেষ, আপনিও শেষ, সর্বশান্ত। এই চিকিৎসা ব্যবস্থা আপনাকে মরতেও দেবে না, আপনাকে ঠিক করে বাঁচতেও দেবে না। মরে যাওয়ার পরে 3 দিন পরে বলবে মরেছে, ওর কাছে চাপা দিয়ে রাখবে, রোজ 20,000 30,000 50,000 টাকা বিল করবে। আর আপনার যদি ভগবান না করে স্ট্রোক হয়ে গেল, কোনো বড় অসুখ হয়ে গেল, আপনাকে নিয়ে গেলে আগে ঢোকাবার আগে নাড়িটা হাত দেওয়া বলছে 20,000 টাকা জমা দিন, 50,000 টাকা জমা দিন, নাহলে নাড়িও দেখবে না, মরেছে কিনা বলবে না, ব্যবসা হয়ে গেছে। কিন্তু সেজন্য আমাদের নিজের স্বাস্থ্য সচেতন হতে গেলে প্লাস্টিককে বর্জন করতে হবে, পরিবেশকে ঠিক করতে হবে। এখন দেখুন, আজকে আমি সকালবেলা একটা নিম গাছ লাগিয়ে এসেছি, পার্কে গেছিলাম, এখানেও গাছ লাগাবো আমরা। পরিবেশকে সুস্থ রাখে গাছ, আর কেউ পারবে না, অক্সিজেন দেবে, কার্বন ডাইঅক্সাইড নেবে, এমনকি যে পলিউশন হচ্ছে সেটাকেও বাঁচাবে। গাছই মরে যাচ্ছে পলিউশনের জন্য। তবু ভগবান দিয়েছেন প্রকৃতিকে রক্ষা করার জন্য যে ব্যালেন্স, সেটাকে ঠিক রাখে গাছ, এবং তার সঙ্গে পশু পাখি। আমরা অনেক ইঁদুরের উৎপাত হয়, মশার উৎপাত হয়, মেরে দিই, ক্ষতি করে দেয় অনেক, কিন্তু ওরা না থাকলেও প্রকৃতি ঠিক থাকবে না। একজন ভদ্রলোক অনেক বছর আগে চীনে গেছিলেন, কোন একজন নেতা, ভদ্রলোক শিক্ষিত, তো চীন ঘোরাঘুরি করে অনেকগুলো লেখা লিখেছিলেন। তার মধ্যে একটা লেখা আমি পড়েছিলাম, উনি খুব দুঃখ করে বললেন যে চীনে গেলাম, ঠিক আছে, বাড়ি ঘর রাস্তাঘাট চকচক করছে, কিন্তু এর মধ্যে যেন প্রাণ নেই। মানে কি বলে, কোথাও একটা পাখি দেখলাম না, কোথাও একটা ব্যাঙ দেখলাম না, মানে অন্যান্য পশু পাখি, যেটা প্রকৃতির সৌন্দর্য। যদি পাখি ডাকে, যদি ব্যাঙ ডাকে, মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে আছি। খালি গাড়ির হর্ন বাজছে, কারখানার ভুকু বাজছে, আর আওয়াজ চারিদিকে, যন্ত্রপাতি, সেখানে কি মানুষ তো পাগল হয়ে যাবে, কদিন অস্থির হয়ে যাবে। আপনাকে যদি নিয়ে আমি সল্টলেকে কদিন আটকে রাখি না, আপনি এমনি পাগল হয়ে যাবেন। সুন্দর বাড়ি, সব ঠিক আছে, এসি লাগানো, কিন্তু শান্তি নেই। প্রকৃতির মধ্যে মানুষের শান্তি আছে। সেই জন্য শহরের লোকেরা আবার পালিয়ে গিয়ে দূরে, কে পাহাড়ে বাড়ি করছে, কে জঙ্গলে বাড়ি করছে, অনেক খরচা করে, মাঝে মধ্যে গিয়ে ওখানে থেকে আছে। তো প্রকৃতির সঙ্গে থাকা, মন শরীর বুদ্ধি স্থির থাকলে শরীরও ভালো লাগে। যেন আমাদের যে আশেপাশে প্রকৃতি, তাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের। প্রথম কথা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং জঙ্গল হয়ে যাবে চারদিকে, অপ্রয়োজনীয় গাছপালা কেটে দেবে, একটা দুটো গাছ লাগানো। শহরে তো সম্ভব নেই, নতুন ট্রেন্ড আমরাও শুরু করেছি। কোনো জন্মদিনে কোথাও গেলাম, একটা গাছের চারা সুন্দর টবে নিয়ে গিয়ে আমরা দিই, অনেকে দেওয়া শুরু করছে। কিন্তু যাকে দিলেন সে কোথায় লাগাবে, সে তো ফ্ল্যাটে থাকে। কমপক্ষে ফ্ল্যাটের বারান্দাতে একটা টবে গাছ লাগানো, একটা কি বলে তুলসী গাছ লাগানো যায়। আজকাল অনেক রকম পাতাবাহার বেরিয়েছে গাছ, এই যে গাছটা আছে না, এইসব গাছের কিছু গাছ আছে যেগুলো পলিউশনকে মুক্ত করে। এই যে প্রদূষণ হচ্ছে না, ধোঁয়া,
সেই গাছের ক্ষমতা আছে পরিবেশ থেকে কার্বন এগুলোকে শুষে নেয় ওরা, যাতে আপনার হাওয়াটা পরিষ্কার হয়। এরকম গাছ অনেক গাছ আছে, তার জন্য রোদ লাগে না, আপনি ঘরের মধ্যে লাগাতে পারেন, রান্নাঘরে রাখুন, শোয়ার ঘরে রাখুন, খাওয়ার ঘরে এতে রাখুন, যেখানে থাকি আমরা। তো তাহলে সে ঘরের পরিবেশকে শুদ্ধ করে। সেই যে সাপ গাছ ইত্যাদি আছে না আজকাল অনেক ধরনের, সেগুলো পরিশুদ্ধ করে, আর তার জন্য বেশি জল লাগে না বা রোদ লাগে না। তো আজকে এটা নিয়েও রিসার্চ চলছে, খালি সুস্থ থাকার জন্য। কেন আমরা গ্রামের লোক এমনিতেই সুস্থ আছে, কিন্তু যেটা আমি বললাম ক্যান্সারের মতো মহামারী গ্রামেও ছড়িয়ে পড়েছে। আমরা মুম্বাইতে যেখানে হসপিটাল আছে, টাটা ক্যান্সার হসপিটাল সবচেয়ে ভালো মনে করা, আর যেহেতু সরকার করে পয়সা দেয়, কম খরচে ট্রিটমেন্ট। তো জানাশোনা যারা আছেন, তার অসুস্থ হয়েছে, যাবে টাটা আমাদের কাছে আসে, একটা চিঠি লিখে দেবে, ওখানে একটা বড় ধর্মশালা আছে আমাদের। 2-5 দিন পরে খালি জায়গা পেলে আপনি একটা রুম পেয়ে যাবেন, ছোট্ট 2-4 দিন থাকতে পারবেন, রান্না করেও খেতে পারবেন। তো আমরা দেখি কোথার থেকে গ্রাম থেকে লোকেরা আসেন, দাদা একটা চিঠি লিখে দিন, কি ব্যাপার, টাটা যাচ্ছি, এই বম্বে যাচ্ছি হসপিটাল চিকিৎসা করে ক্যান্সার। গ্রামে গঞ্জে আগে বলতো বিড়ি সিগারেট খেলে হয়, মহিলারা কোথায় বিড়ি সিগারেট খাচ্ছেন আমাদের এখানে, তাদের এত ক্যান্সার হচ্ছে কেন? ব্রেস্ট ক্যান্সার, গলায়, এগুলো তো সবার হচ্ছে। বড় ডাক্তার, তার ক্যান্সার হয়ে গেছে, 30-32 বছরের ছেলে, তার ক্যান্সার হয়ে গেছে। তো এর কোনো ওষুধ নেই, খুব প্রাইমারি স্টেজে ধরা পড়লে তাকে ট্রিটমেন্ট করে একটু সুস্থ হয়, তাহলে কয়েক বছর বাঁচে। তাহলে তো ডাক্তার আগেই বলে দেবে 6 মাস 1 বছর, ফার্স্ট স্টেজে ধরা পড়লে। এই ক্যান্সার ইত্যাদি এই দূষণের জন্যও বাড়ছে। সেই জন্য আমাদের দায়িত্ব, যারা আমরা প্রকৃতির সঙ্গে আছি, প্রকৃতিকে আমরা মা বলি। আমাদের দেশে নিয়ম ছিল আগে রথযাত্রার দিন গাছ লাগানো, কি জানেন কিনা? 1000 লাগিয়েছি। 1000 আমি বলছি একটা গাছ তো লাগান। সেজন্য কোন গাছ কোন ভগবানের প্রিয়? তুলসীর পাতা ছাড়া বিষ্ণুর পুজো হবে না। তো বিষ্ণুকে পুজো করতে হবে তুলসী পাতা ছাড়া। জবা ফুল ছাড়া মা কালীর পুজো হবে না, তো জবা গাছ লাগাতে হবে। তার ঔষধি গুণ আছে অনেক। জবাকে তার পাতার রস দিয়ে মাথায় চুল উঠে গেলে নাকি লাগালে ঠিক হয়ে যায়। তুলসীর তো সারা দিন রাত যে অক্সিজেন দেয়, একটাই গাছ। তার পাতার যে গন্ধ, তাতে অন্যান্য বিষাক্ত পোকামাকড় আসে না, সেই জন্য বাড়িতে তুলসী গাছ মাস্ট, প্রদূষণ কম করে। তার যে রস, তার পাতা, তার বহু ধরনের ওষুধ হয়, তাতে খুব পারদ আছে ওই পাতাতে, মার্কারি। এই ধরনের বহু গাছ আছে যেটা দেখবেন কোন না কোন ঠাকুর দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ, এই বৈশাখ মাসেতে তার গোড়ায় জল ঢালতে হয়। আমরা ছোটবেলায় দেখেছি তুলসী গাছের মাথায় একটা মাটির হাঁড়ি দিয়ে ফুটো করে দুব্য গাছ দিত, টপ টপ জল পড়তে, যাতে তুলসী গাছ মারা না যায়। আকাশ প্রদীপ সন্ধ্যাবেলা দিত। এগুলো এমনি নয়, এখন সময় নেই, জায়গা নেই, ইচ্ছা নেই, উঠে গেছে। অনেক আগে এইসব পুরনো জিনিস ছাড়া, এর পিছনে বৈজ্ঞানিক কারণ ছিল। তাই বিশ্বের মধ্যে এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশের উপরে তার ছাপ পড়ছে। অনেক বড় বড় গাছ থাকতো আগে, এমনি হতো, কেউ লাগাতো না, সে ফল হতো না, কিন্তু সে অক্সিজেন দিত। তার বড় গাছ, অনেক পাতা হতো, পরিবেশ সুন্দর রাখতো, সবুজ থাকতো। এখন জায়গা নেই, কেটে ফেলে না, গাছের দামও বেশি, কেটে বিক্রি করে যা গাছ লাগাচ্ছে না। ফলে কি হচ্ছে, পরিবেশকে সুস্থ রাখা, শুদ্ধ রাখার জন্য কোনো ব্যবস্থা নেই। বাড়িতে এসি লাগাও, একটা এসি আপনি ঠান্ডা পাচ্ছেন, কিন্তু সে যা গরম করছে পরিবেশকে, এসির চেয়ে অনেক বেশি গরম, একটা গাড়ির চেয়েও বেশি গরম করে। আর আমরা বাইরে বেরোলে বাপরে কি গরম, ঢুকে যাচ্ছে এসি, প্রত্যেক গাড়িতে এসি। আজকাল তো আর কোথায় এসি ছাড়া গাড়ি হয় না, প্রত্যেক বাড়িতে দোকানে এসি। বলছে এসির মেশিন চললে যা ঠান্ডা ভেতরে দেয়, গরম বেশি করে। দ্বিতীয়, আগে তো কাঠকোট বাড়ি হতো মাটির, সে তো উঠে গেছে, পাকা বাড়ি। আর এই যে সিমেন্ট তাপকে টানে আর ছাড়ে। আপনি দেখবেন শহরে কেন তাপমাত্রা বাড়ছে, গত কবছর ধরে তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এবারে বৃষ্টি হয়নি বলে 1-1.5 মাস একটু, কিন্তু ভ্যাবসা গরম আছে। এরপরে টেম্পারেচার প্রত্যেক বছর বাড়বে। কারণ কি, এই টেম্পারেচার বাড়ার জন্য, গাছপালা কেটে দেওয়ার জন্য সে ঠান্ডা করতে পারছে না কেউ। প্লাস এই যে যত পাকা বাড়ি হচ্ছে, আগে তো ছিল না গ্রামে, দেওয়াল এমন গরম হয়ে যাচ্ছে, গোটা রাত তাপ ছাড়ছে, বলে কি হাওয়াটাই গরম হয়ে যাচ্ছে। তো হাওয়াটা পুরো ঠান্ডা হয়ে যেত, আবার দিনে গরম হতো, আবার ঠান্ডা হতো, ঠান্ডা হতেই পারছে না। গরমে গরম, বাড়ি গরম, গাড়ি গরম, সব গরম, পিচ রাস্তা গরম, সে হাওয়া গরম হয়ে যাচ্ছে। তো আজ ছোটবেলায় আমরা দেখতাম এখানে 40 ডিগ্রি টেম্পারেচার মানে বিরাট ব্যাপার। পশ্চিমবাংলায় 40 ডিগ্রি হয়ে গেছে। কৃষ্ণনগরের তাপমাত্রা বাড়ে, দূর চলে আসছে বিশুদ্ধ রাখার জন্য 40-42। এখন গত বছর আমরা তো ভোট লড়ছিলাম, প্রচার করছিলাম,
মেদিনীপুরের যে কলাইকুণ্ডা আছে এয়ারপোর্ট স্টেশন, সেখানে হয়েছিল 48, আর বর্ধমানের পানাগড়েও 48 হয়েছিল। বাংলায় সবচেয়ে হাইয়েস্ট ছিল। আমরা শুনতাম উত্তরপ্রদেশে লু চলেছে, রাজস্থানে মরে গেল এত লোক, 45-46। এখন আমাদের এখানে 47-48 হয়ে যাচ্ছে। আপনি ভাবুন কোথায় পৌঁছবে। বলছে প্রতি বছর বাড়বে, জল গরম, হাওয়া গরম, সবকিছু গরম, শরীরও ঠান্ডা হচ্ছে না, ভিতর থেকে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যে পরিবেশ পরিস্থিতি, কি করে এ সামলানোর কোনো রাস্তা নেই। প্রকৃতি খেপে গেছে, প্রকৃতিকে শান্ত করতে হবে। সেই জন্য এই দুনিয়াতে এই যে জলবায়ু পরিবর্তন হয়েছে, যেখানে বৃষ্টি হতো সেখানে বৃষ্টি হচ্ছে না, যেখানে মরুভূমি ছিল সেখানে বৃষ্টি হয়ে জঙ্গল হয়ে যাচ্ছে। পাহাড়ে এত বৃষ্টি হয়েছে, সেদিন সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি বলে বাঁধ ভেঙে যাচ্ছে, হঠাৎ একদম পড়ছে। পুরো হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, নেপালে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ভেঙে যাচ্ছে, বন্যায় সব কতজন জন মারা গেছে, চাপা পড়ে গেছে। তো যেখানে হওয়ার নেই সেখানে হচ্ছে। আমাদের এখানে চাষ হওয়ার কথা, ধান চাষে বেশি জল লাগে, এখানে বৃষ্টি হচ্ছে না। আমি ঝাড়গ্রামের লোক, জঙ্গলমহলে। গত কয়েক বছর ধরে ঝাড়গ্রামে ধান চাষ অর্ধেক জমিতে হয় না, হবে একদম দেরিতে, ভাদ্র আশ্বিনে বৃষ্টি হবে। 1 মাস হলো, আপনি ধান পুঁতে দিলেন, তারপরে শুকিয়ে গেল, লোক ভয় করছেন, জমি পড়ে আছে। এই যে পরিবেশ তৈরি হয়েছে, এটা থেকে বাঁচার জন্য প্রকৃতিকেই পুজো করতে হবে। তাই আমাদের দেশে এ গাছকে পুজো করি আমরা, তুলসীকে করি, বটকে করি, অশ্বত্থকে করি, আরো কিছু গাছ আছে যেগুলোকে এই যে পঞ্চবট, বকুলকে করি। সেই গাছ লাগালে পুণ্য হয়। তাই গ্রামের মাথায় হয় বট, অশ্বত্থ, বকুল গাছ লাগাতো লোকে। আমাদের গ্রামে যদি যান দেখবেন 3 মাথার মাথায় বড় বকুল গাছের চারদিকে বেদি করেছে। এখন দুপুরবেলা ওখানে আড্ডা মারছে সব গ্রামের লোকেরা। আমাদের গ্রামেও যেতে হবে আপনার ওখানে, বট গাছ আর অশ্বত্থ গাছ। তো এই পদ্ধতি ছিল, এখন তো কে লাগাবে, কোথায় লাগাবে, লাগানোর দরকার আছে। এইসব বড় বড় গাছ অনেক অক্সিজেন দেয় আর পরিবেশকে ঠান্ডা রাখে। আগে তো বাকি জমিতে বাগান থাকতো, আম, জাম, কাঁঠালের, আমরা ঘুরে ঘুরে খেতাম। এখন সে গাছ কেটে দিয়েছে, জমির দাম এত বেশি, বলে ক টাকার আম হবে হিসাব করতো, বছরে 500 টাকার হবে। আর সেই জমির দাম 5 লাখ টাকা, 1 টাকা দিয়ে বিক্রি করে, গাছ কেটে বাড়ি হয়ে যাচ্ছে, ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। তো পৃথিবী জুড়ে এই যে হচ্ছে, তার জন্য সারা পৃথিবীতে জলবায়ু, হিমালয়ের বরফ গলে যাচ্ছে। সেই বরফ গলায় গরমের দিনে বন্যা হয়ে যাচ্ছে পাকিস্তানেতে এত, এবং অ্যান্টার্কটিকার যে বরফ হাজার হাজার বছর জমে ছিল, সে ভেঙে ভেঙে পড়ছে। সেখানকার যে পশু পাখি ঠান্ডায় থাকা, তারা মরে যাচ্ছে। বন্যা হচ্ছে, আর বৃষ্টি ইত্যাদি হচ্ছে না জঙ্গল কেটে দেওয়ার জন্য। তো বিশ্ব জুড়ে আলোচনা চলছে পরিবেশ জলবায়ু পরিবর্তনের জন্য। সেখানে রিও ডি জেনেরো ব্রাজিলেতে একবার সারা বিশ্বের দেশগুলো নিয়ে বৈঠক হয়েছে, কি করা যায়, তাপমাত্রা কমাতে হবে, পলিউশন কমাতে হবে। আমাদের দেশ বলে এসছে যে 2050 অব্দি আমরা এই পলিউশন ফ্রি করে দেবো। ব্যাটারি গাড়ি বেরোচ্ছে, যাতে তেল পুড়িয়ে ধোঁয়া না হয়। বাকি সব জিনিসের মধ্যে কমানোর চেষ্টা হচ্ছে, অনেক বৈজ্ঞানিক ব্যবস্থা আসছে। তার জন্য ইউএনও পয়সাও দিচ্ছে, বিশ্ব ব্যাংক, যে তুমি গরিব দেশ পলিউশন করছো, এটা নিয়ে এই যে ভারতের লোকেদেরকে লোকে ঘৃণা করতো, এরা সাপকে পুজো করে, এরা গাছকে পুজো করে, কি করে কিনা। ব্রিটিশ সাহেবরা আছে বলে এরা একেবারে আনাড়ি জঙ্গলি লোক, এরা সাপকে, গাছকে, গরুকে কেউ পুজো করে। এখন ব্যাটারা বুঝতে পারছে, যখন বরফ গলে যাচ্ছে, যখন ক্যান্সারে মরে যাচ্ছে। 2 বছর আগে একটা লোক কলকাতায় গল্প বলছে, বলে আমার বন্ধু ফ্রান্স গেছে, প্যারিসে, বলে ছিল হোটেলে, তার বন্ধু এসে বলে হোটেলে কেন থাকবে, আমার বাড়ি চলে আয়। এখন ওইসব ঠান্ডার দেশ তো। আমি 2 বছর আগে হল্যান্ডে গেছিলাম, এপ্রিল মাসে 6 ডিগ্রি টেম্পারেচার, সকালবেলা 6-7 ডিগ্রি, সোয়েটার ফোয়েটার পরে আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, আমার অভ্যাস। তো বললো যে বাড়ি নিয়ে গেছে, ঘুমোতে পারছে না। বলে কেন? বললে 40-42 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, আর সাহেবদের দেশে ফ্যানও নেই আর এসিও নেই। এমনি ঠান্ডা তো, ফ্যান লাগায় না, হঠাৎ বেড়ে গেছে। লোকজন দিনের বেলা গিয়ে সুইমিং পুলে বসে আছে, জলের মধ্যে, এই অবস্থা। তো ওই ইউরোপে গরম হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির জন্য মানুষের জীবন দুর্বিষহ, অসুখ বিসুখ এবং কষ্ট, মৃত্যু তো আছেই। তো সেই জন্য আমরা আমাদের পূর্বপুরুষরা জানতেন যে প্রকৃতি যদি ঠিক থাকে, প্রকৃতি মাতা, ধরিত্রী মাতা, আপনারা জানেন অম্বুবাচী হয় আষাঢ় মাসে, না এসে গেল কদিন পরে। অম্বুবাচীতে কোনো মাটি কাটতে নেই, গাছ কাটতে নেই। যারা চাষ করে তারা জানে, ভদ্রলোকেরা জানেন, এখন ভুলে গেছে, শহরে থাকে। কেন? বলছে ধরিত্রী মাতা রজস্বলা হয়েছে, সেই জন্য তার গায়ে আঘাত দেওয়া যাবে না। আমি চাষার ছেলে, জানি, চাষ হাল বন্ধ ছিল, কোনো মাটি খোঁড়া যাবে না, 1 ইঞ্চি মাটি খোঁড়া যাবে না। তারপরে
কি কি গাছের ডাল কাটতে নেই, বেল, অসস্ত, এগুলো বট, এদের গাছের ডাল কাটতে নেই, কারণ এরা সবচেয়ে অক্সিজেন দেয়। এটা আমাদের ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, তাই আমরা মানতাম যে ঠাকুর কথায় বলে দিচ্ছেন বা অমুক বলেছে, করা চলবে না। আজ সারা বিশ্ব বলছে ভারতবর্ষের এই যে ব্যবস্থা এটাই ঠিক আছে। এই যে গাছকে পুজো করা, সমস্ত ঠাকুর দেবতার সঙ্গে একটা করে পশু আছে, পাখি আছে, সাপ পর্যন্ত আছে, কিন্তু বাবার মাথায় সাপ, পুজো করতেই হবে। মা মনসার কাছে সাপ, ইঁদুর আছে, বাঁদর আছে, গরু আছে, যত রকম জন্তু জানোয়ার হতে পারে, আর যত রকম 33 কোটি দেবতা, আপনি একটা করে দিন না, শেষই হবে না। এইভাবে আমাদের সংস্কৃতিকে তৈরি করা হয়েছে, ধর্মকে, যাতে প্রকৃতি, পশু, পাখি, এদের নিয়ে আমরা বাঁচতে পারি সুস্থভাবে। সেই আজকে সারা বিশ্ব বাধ্য হয়েছে ভারতবর্ষের দিকে আসতে। ওরা সমস্ত জঙ্গল কেটে ফাঁকা করে দিয়েছে, আর আমাদেরকে বলছে তোমরা জঙ্গল কেটো না, তোমরা ভোগ বিলাসের জন্য ইয়ে বানাবে, ও বানাবে, ফার্নিচার বানাবে, ভালো ভালো গাছ কেটে দিলে আমরা খাবো কি গরিব লোক? আমরা জঙ্গল না কাটবো, আপনার বাঁশ ঝাড় আছে, বাঁশ বিক্রি করে চলে, বলছে বাঁশ কাটবি না, তো তোমার সংসার চলবে কি? এখন ওদের দায় আমাদের নিতে হচ্ছে, গাছপালা কাটা চলবে না, গাছ লাগাও। তো এখন ভারতবর্ষের সরকারও মোদীজি আসার পরে এটা অভিযান শুরু করেছে। গত 3-4 বছর আগে লোকসভায় বলা হলো আমাদের দেশের জঙ্গল তো কমে যাচ্ছিল, কেটে কেটে ফাঁক করেছিল, 1% জঙ্গল বাড়ানো হয়েছে। 1% মানে আমাদের দেশে কোটি কোটি একর জায়গা, তার মধ্যে 1% বিরাট বড়। তার মানে দেশের মানুষ সচেতন হয়েছে, নিজেরা গাছপালা লাগাচ্ছেন, জঙ্গল তৈরি হচ্ছে, লোক কাটছে না। জঙ্গল কেটে দিলে সেখানে পশু পাখি থাকবে না। বলছে বাঘ মেরে দিয়েছ, সেই বাঘের ভয়ে লোকে জঙ্গলে যেত না, তো গিয়ে গাছ কেটে দিচ্ছে। তো বাঘও চাই, গাছও চাই, জন্তু জানোয়ারও চাই, সব চাই, আর এরা পরস্পরের সঙ্গে মিলে আছে। যারা জন্তু জানোয়ারকে, প্রকৃতিকে শেষ করেছে, তারা ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছেন বাঁচতে হলে সবকে নিয়ে বাঁচতে হবে, সব জিও ওর জিলে দো, তুমিও বাঁচো, ওকেও বাঁচতে দাও। তো সেই জন্য আজকে প্রকৃতি দিবসে, পরিবেশ দিবসে, প্রকৃতি হচ্ছে মাতা আমাদের কাছে, ধরিত্রী মাতা। আমাদের সকালবেলা যখন বিছানাতে আমরা উঠি, আগে থেকে শেখানো হতো, এটা মন্ত্র বলতে হয় গাছ। আপনি বিছানায় বসুন, মাটিতে পা রাখার আগে সেই মাটিতে বিছানা করুন বা খাটে, 2 হাত দেখে প্রথম হাতে প্রণাম করতে হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তুগোবিন্দ প্রভাতে কর দর্শন। বলছে হাত হচ্ছে সবকিছুর মূল, হাত না থাকলে কাজকর্ম, পড়াশোনা কিছু করতে পারবেন, যার নাই সে কত কষ্টে থাকে আমাদের। তো এখানে করাগ্রে বসতে লক্ষ্মী, এখানে লক্ষ্মী আছেন, এখানে সরস্বতী আছেন, আর গোবিন্দ ভগবান বিষ্ণু এখানে আছেন, সেজন্য হাতকে প্রণাম করো। এবার বলা হচ্ছে সমুদ্র বসানে দেবী পর্বত স্তনমন্ডলে। এই যে মা, আমাদের ভারত মাতা বলুন, ধরিত্রী মাতা বলুন, তাকে তুলনা করা হয়েছে যে সমুদ্র হচ্ছে তোমার বসন। ভারত মাতা যে চিত্র দেখেন, নিচে নীল সমুদ্র আছে, যেমন শাড়ি পরে আছে মা। সমুদ্র বসানে দেবী পর্বত স্তনমন্ডলী, পর্বত হচ্ছে মায়ের বক্ষস্থল। তো বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদ স্পর্শম ক্ষমস্বমে, তাকে বলা হচ্ছে তুমি বিষ্ণুর পত্নী, জগৎজননী ভারত মাতা, তোমার উপরে আমি পা রাখছি সকালবেলা উঠে, সেই জন্য আমাকে তুমি ক্ষমা করো। তো এত মহান আমাদের ধর্ম, ধরিত্রীতে পা রাখার আগে সকালবেলা একবার মায়ের কাছে আমরা ক্ষমা চেয়ে নিই, যে তোমার বুকে পা রাখছি আমি সকালবেলা উঠে, আমাকে ক্ষমা করো। তো মায়ের মতো তুলনা করছে, দেশ মাতৃকা খালি দেশ মা বলিনি আমরা, সেরকম ব্যবহারও করেছে। আর সেই ধরিত্রী যাতে দূষিত না হয়, পরিবেশ যাতে খারাপ না হয়, সেই জন্য তার যে পশু পাখি গাছপালা, তাকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা বিনা কারণে হত্যা করার, নষ্ট করার আমাদের দেশের নিয়ম ছিল না, এটা ধার্মিক রীতি। সাহেবরা এসে আমাদের যে উল্টো পাল্টা শিখিয়ে দিয়ে গেছে, কি খাবো কি না খাবো, বিনা কারণে হত্যা। সেই জন্য আমাদের দেশে পাঁঠা বলে দিত, কেন? খেতে হবে তো, ইচ্ছা আছে খাবার, তো মায়ের নামে কাটো আর নিজেরা খাও। নিজের নামে বলি দেওয়ার পদ্ধতি নাই, তাতে পাপ হবে। তো ঠাকুরের নামে বলি দেওয়া হলো, আমরা প্রসাদ খেয়ে নিলাম। এত উদার আমাদের ধর্ম ছিল। তো সেই জন্য আজকে যে পরিবেশ তৈরি হয়ে গেছে, পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছি, মানুষের মাথারই ঠিক নেই, কি বলছে, কি করছে, কোথায় যাচ্ছে, বিনা কারণে ঝগড়া হয়ে গেল। সাইকেলে একটু ঢুকে দিল, বা নিজের গাড়ি ফেলে তাকে মারতে চলে এলো, খুনই করে দিল, দুজনে জেল চলে গেল, একজন উপরে গেল, একজন জেলে গেল। মানুষের মেজাজ এসব ঠিক নেই, কারণ প্রকৃতি
এই যে প্রদূষণ হচ্ছে তাতে তার মনে বুদ্ধিতে প্রভাব পড়ছে। তাই আমাদের পূর্বপুরুষরা বলেছেন যেটা, সেটাকে আজকে সারা বিশ্ব স্বীকার করেছে যে ভারতবর্ষের যে জীবন পদ্ধতি, এই যে পশু পাখি সবার মধ্যে ভগবানকে দেখা, সবার মধ্যে আত্মা আছে। সে তুমি আত্মা, তোমার আত্মা থেকে আত্মীয়, যার মধ্যে আত্মা আছে সে আমার আত্মীয়। আমরা বলেছি বসুধৈব কুটুম্বকম, বিশ্বের সবাই আমাদের আত্মীয়। কেন? তার মধ্যে আত্মা, আমার মধ্যে, পশু পাখির মধ্যেও আছে। তাই 50,000-এর বেশি লোক খুন হয়ে গেছে, অন্য দেশের লোক আক্রমণ করে, নিজেরা মারামারি করে হচ্ছে, কে ধর্মের নামে কে জাতের নামে। আমাদের উপরেও বহু বছর আক্রমণ করছে, পাকিস্তান করেছে, অন্যরা করেছে, আমরা সহ্য করেছি। দেখো ভাই, শান্তিতে থাকো, বোঝাবার চেষ্টা করেছি। যখন বোঝার চেষ্টা করেনি, আমরা একটুখানি 2 দিন চেষ্টা করেছি, এখন বুঝেছে, এখন পিঠে হাত বোলাচ্ছে। কি কি ধ্বংস হয়েছে ওরা বলছে আরো 10-20 বছর লাগবে এটা সামলাতে। তো আমরা ঝগড়া চাই না, কিন্তু হারে পড়লে ছেড়ে দেবো নয়। এই বিশ্বের মধ্যে থাকতে হবে, প্রকৃতির সঙ্গে ভালো মন্দ সব লোক আছে, তো যেমন লোক তার সঙ্গে তেমন ব্যবহার করতে। তো সেই জন্য আমরাও তার সঙ্গে ব্যবহার করেছি, লোকে বুঝে গেছে ভারতকে আর খেপানো চুলকানো ঠিক হবে না। তো আপনাকে দুনিয়াতে বাঁচতে হলে ভালো হতে হবে, শুধু নয় শক্তিশালী হতে হবে। দুর্বল লোকের কথা কেউ শুনবে, সেই জন্য আমাদের শক্তিশালী। সেই জন্য অ্যাটম বোমও চাই, ব্রহ্মোস মিসাইলও চাই, ট্যাঙ্কও চাই, সব চাই। করেছি আমরা, সেটা দেখিয়ে দিলাম। চীন আর আমেরিকা এত দামি দামি অস্ত্র ধ্বংস করেছি, তাদের টেনশন ওটাই। বন্ধ করো, বন্ধ করো। ও পাকিস্তান মরে যাক, কি যায় আসে না, আমাদের মুখোশ খুলে দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস করতে সারা দুনিয়াতে গিয়ে ওই অস্ত্রের ভয় দেখে এই তাই কোনদিন লড়াই করে না, তো বুঝবে কি করে? এমন বাজি করেছে ফাটলোই না। চায়নার মিসাইলকে নিচে ফেলেছি আমরা, সেরকম পড়ে আছে, ফাটেও নি। এমন বোকা বানিয়েছে পাকিস্তানকে, আমরা সবার মুখোশ খুলে দিয়েছি, সারা দুনিয়া বুঝে গেছে ভারতের পেছনে লাগিস না। এরকম শক্তিশালী হতাম, এটা যদি আমরা 20 বছর আগে করতাম, দেশ আজকে এদের চেয়ে এগিয়ে যেত।